আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব স্যার প্ল্যান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্সের সাজেশন নিয়ে। আসলে এই সাবজেক্টের সাজেশন দেওয়া খুব একটা মুখ্য বিষয় ছিল না, কিন্তু এই যেহেতু আগে ছিল আমাদের 16 পরবিধান, এবার হচ্ছে আপনারা বসে 22 পরবিধান। তা এই 22 পরবিধানে নতুন করে যে আমাদের একটা অধ্যায় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 12তম অধ্যায়। এবং এই 12তম অধ্যায়ে যে অনেকগুলো ম্যাথ আছে এটা আমরা জানি না, যেহেতু আমাদের কি প্রবিধান চেঞ্জ, তাহলে আমাদের সিলেবাসও চেঞ্জ, প্রশ্নের কাঠামোও চেঞ্জ। ঠিক আছে, এই কারণে স্যার আমাদের কিন্তু স্যার 2টা অধ্যায় ম্যাথ আমাদেরকে করতেই হবে। আর প্ল্যান ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা রচনামূলক প্রশ্ন যদি ভালোভাবে করতে না পারি, মানে ভালোভাবে যদি বাঁধাইতে না পারি, তাহলে আমাদের কিন্তু স্যার এই সাবজেক্টে প্লাস পাওয়া কোনোভাবেই পসিবল না। এই কারণে স্যার আমরা আজকে আমাদের প্ল্যান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্সে শুধুমাত্র আমরা গাণিতিক সমস্যা এবং এই অধ্যায়ে শুধুমাত্র রচনামূলক নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওর শেষে আপনারা কিন্তু স্যার এই অধ্যায় মানে এই বইয়ের টোটাল 4র্থ অধ্যায় এবং 12তম অধ্যায়ের গাণিতিক সমস্যা আছে। ঠিক আছে, যে গাণিতিক সমস্যা আমাদেরকে করতে হবে, কারণ গাণিতিক সমস্যা বাদ দিয়ে এখানে এবার কোনোভাবেই কিন্তু মধ্যে প্রশ্ন আসবে না। গাণিতিক সময় এবার পরীক্ষা এবার আসবে ইনশাআল্লাহ, কারণ এবার এই অধ্যায়গুলো কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আগে বইতে ছিল না, আমি আবার বলে আগে বইতে ছিল না। এই কারণে স্যার আমাদের এই গাণিতিক সময়গুলো করতে হবে। তা দেখেন, আমি টোটাল এই বই থেকে রচনামূলকের জন্য আমি 12টা প্রশ্ন সিলেক্ট করছি, টোটাল 12টা। এই 12টার ভিতরে ইনশাল্লাহ স্যার আপনারা মিনিমাম 4টা প্রশ্ন পেয়ে যাবেন আর কি রচনামূলক আকারে। 12টার ভিতরে কয়টা? 4টা। এবং একটা গাণিতিক সমস্যা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে 5টা হয়ে যাবে। আশা করি যে 5টা যেহেতু লিখতে হবে, তাহলে আমি এখানে মোট 18টা পর্যন্ত প্রশ্ন রাখছি। মানে দেখেন, এই 18 নম্বর গাণিতিক সমস্যা, আবার এই এক দাগও স্যার আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যা। ঠিক আছে, তারপরে এর ভিতরে তার প্রশ্ন থাকে 16টার ভিতরে আমি 3টা রাখছি সংক্ষিপ্ত, আর থাকে হলো 13টা যদি প্রশ্ন পড়েন তাহলে আপনি 4টা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, আমি আশা করি, আল্লাহ ভরসা। তাহলে আমাদের প্রশ্নগুলো একটু দেখি আমরা আগে। ঠিক আছে, ওকে, খেয়াল করেন স্যার। প্রথমত স্যার আমাদেরকে স্যার চতুর্থ অধ্যায় থেকে আমাদের গাণিতিক সমস্যা করতেই হবে স্যার। আমাদের বেয়ারিং এর কিছু অঙ্ক আছে স্যার, বেয়ারিং, হ্যাঁ, মানে বেয়ারিং এর যে স্যার আমাদের ক্যারেক্টারিস্টিক নাম্বার যেগুলো আছে তার থেকে অবশ্যই আমাদের গাণিতিক সমস্যা করতেই হবে, ওর বিকল্প কিছু নাই, এটা করাই লাগবে। গাণিতিক সমস্যা আমি করে দিব এই ভিডিও শেষে, কিন্তু আমি বলছি এই ভিডিও শেষে কিন্তু আপনি এই চতুর্থ অধ্যায় এবং এই 12তম অধ্যায়ের গাণিতিক সমস্যা আপনারা পাবেন। তাহলে দেখেন, এই প্রথমে 3টা প্রশ্ন কিন্তু স্যার আমাদের চতুর্থ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে এটা গাণিতিক সমস্যা। তারপর এখানে বলতে স্যার যে কোনো 2টি বেয়ারিং এর চিত্র সহ বর্ণনা করো। যে কোনো প্রকার 2টি বেয়ারিং, যদি 2টি বেয়ারিং দেয় তাহলে এই প্রশ্নটা রচনামূলকে দিবে, আর যদি একটা দেয় তাহলে এটা কিন্তু সংক্ষিপ্ত দিবে। তো অথবা আপনাকে এইভাবে বলতে পারে যে কোনো 2টি বেয়ারিং এর চিত্র সহ বর্ণনা করো, অথবা রেডিয়াল বেয়ারিং অথবা থ্রাস্ট বেয়ারিং এর বর্ণনা দাও। আপনাকে যদি একটা বলে দেয় তাহলে এটা কিন্তু সংক্ষিপ্ত জন্য, আর যদি 2টা বলে দেয় তাহলে এটা কিন্তু রচনামূলকের জন্য। তার মানে আমরা বলতে পারি যে 2 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্তের জন্য সিলেক্ট করা। ওকে, অবশ্যই এই 2টা প্রশ্ন আমরা এখান থেকে এই পড়বো, রেডিয়াল বেয়ারিং এবং থ্রাস্ট বেয়ারিং এর বর্ণনাটা। তারপর আদর্শ বেয়ারিং পদার্থের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। স্যার এটাও কিন্তু স্যার আমাদের সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আবার কিন্তু রচনামূলকের জন্য আসতে পারে। মানে আদর্শ বেয়ারিং পদার্থের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। মানে একটা বেয়ারিং যখন আপনি তৈরি করবেন, তাহলে বেয়ারিং পদার্থের বৈশিষ্ট্যগুলো কি হবে? এমন ধরনের পদার্থ দ্বারা বেয়ারিং তৈরি করবেন যাতে কি ঘর্ষণ কম উৎপন্ন হয়, মানে ঘর্ষণে কি ক্ষয় কম হয়, কম তাপ উৎপন্ন হয়। তারপর লুব্রিকেটিং কইসে বারবার করা লাগে না। এই আবার হঠাৎ যদি আঘাত পায় তাহলে সেটা কি ভেঙে যাবে না। এই ধরনের কিন্তু আমাদের কিন্তু সে ম্যাটেরিয়ালসকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো একটু দেখবেন আপনারা। তাহলে স্যার এই যে এই 2টা হচ্ছে স্যার সংক্ষিপ্তের জন্য, 2 দাগ 3 দাগ খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা রচনামূলক আকারে আসতে পারে। আবার এই চতুর্থ অধ্যায় থেকে এটা হলো গাণিতিক সমস্যা, এটা গাণিতিক সমস্যা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের জন্য সাজেশন। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে কোনো রচনামূলক পড়া আপনাদের লাগবে না, শুধু সংক্ষিপ্ত পড়লে হবে। এবং সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন আমি বলে দিব, গাণিতিক সমস্যার ভিতরে বলে দিব, তখন আপনারা ওগুলো দেখে নেবেন। ঠিক আছে, ওকে। তারপর স্যার এই যে স্যার পঞ্চম অধ্যায় থেকে আপনারা একটা রচনামূলক পাবেন ইনশাল্লাহ। এই 3টা থেকে এই 3টা প্রশ্ন পড়লে একটা রচনামূলক পাবেন ইনশাল্লাহ, আশা করতে পারি। 100-এর ভিতরে 100% পাওয়ার সম্ভাবনা বেশি। তা দেখেন, বয়লার রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়লার রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণনা করো। তারপর স্যার হাইড্রোলিক ক্রেনের গঠন চিত্র সহ। হাইড্রোলিক ক্রেন, আমাদের যে হাইড্রোলিক ক্রেনগুলো আছে যার মাধ্যমে আমরা কি করি বিভিন্ন, যেমন স্যার আমাদের কনস্ট্রাকশনে যে কাজগুলো হয়,
বা যেমন যে আমাদের যে দেশের জাহাজ বা যেমন বন্দর থেকে যে আমাদের সেই জাহাজ থেকে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা যখন স্যার উত্তোলন করি, মানে আমাদের যে কন্টেনারগুলো যখন আমরা উত্তোলন করি, তখন আমাদের কিন্তু এখানে ক্রেন ব্যবহার করতে হয়। আর ক্রেন তো স্যার সচরাচর আমাদের সব ক্ষেত্রে কাজে লাগে আমাদের, তাই না? মেকানিক্যাল সেক্টরে সব ক্ষেত্রে কাজে লাগে, ফ্যাক্টরিতে বেশি কাজে লাগে ছোটো ছোটো ক্রেনগুলো। এই যে স্যার, তাহলে 4 নম্বর প্রশ্ন বলছে কি বয়লার রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণনা করো। 5 নম্বর হাইড্রোলিক ক্রেনের গঠন চিত্র সহ, হাইড্রোলিক ক্রেনের গঠন দেখবেন গঠন চিত্র সহ। আর রক্ষণাবেক্ষণের মৌলিক নীতি বর্ণনা করো। রক্ষণাবেক্ষণের মৌলিক নীতি, আমরা কেন রক্ষণাবেক্ষণ করব, ঠিক আছে? এখানে কিন্তু আর এই যে স্যার রক্ষণাবেক্ষণ মৌলিক নীতি বর্ণনা করে, এর ভিতরে কিন্তু আপনার থাকতে পারে স্যার প্রিভেন্টিভ রক্ষণাবেক্ষণ, তারপর স্যার রুটিন রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটা থেকে আপনি একটা রচনামূলক ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? ওকে, আবার কিন্তু এই যে এইখানে যে তিনটা, এর থেকে কিন্তু একটা আপনি পাবেন ইনশাল্লাহ। তাহলে এইখান থেকে দুইটা রচনামূলক আপনি অলরেডি হয়ে যাবে আপনার। তারপর দেখেন স্যার ষষ্ঠ অধ্যায় চিত্রসহ একটি কি এবং স্প্লাই জোড়ের সংযোগ বর্ণনা করো। মানে কি জোড়া স্যার? কি এবং স্প্লাইন জোড়া, স্প্লাইন জোড়ার সংযোগ চিত্রসহ বর্ণনা করো। মানে কি জোড়া এর সঙ্গে সংযোগ চিত্রসহ বর্ণনা, এটা কিন্তু স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সংক্ষিপ্ত রচনামূলক উভয়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। আর এই যেটা ছিল, এই তিনটা ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের জন্য। তারপর দেখেন স্যার পাইপের মরিচা রোধ পদ্ধতি ব্যাখ্যা করো। স্যার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্যার আমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায়ের পাইপের মরিচা রোধ পদ্ধতি ব্যাখ্যা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মানে মরিচা রোধ পদ্ধতি মানে কি কি কাজ করলে আমাদের পাইপে মরিচা পড়বে না। যেমন প্রথমত স্যার আমরা জানি ভালো করে যে আমাদের পাইপে আমরা যদি কি করি স্যার, পেইন্ট মানে কালার করি, তাহলে আমাদের কিন্তু পাইপে মরিচা পড়বে। তারপর আমরা যদি কোটিং করি, কোটিং পর্যন্ত স্যার বিভিন্ন ধরনের কোটিং আছে স্যার, পাউডার কোটিং আছে। তারপর আমাদের এই যে স্যার যেমন এখন বর্তমানে যে বাইকগুলো আছে, বাইকের উপরে কিন্তু স্যার আমাদের এক কালারে কিন্তু একটা কোটিং করা হয়, ঠিক আছে? ওই কোটিংগুলো করলে কিন্তু আমাদের সহজে মরিচা পড়ে না, হ্যাঁ? তাহলে এই কোটিং আমাদের পাইপে মরিচা রোধ পদ্ধতি ব্যাখ্যা করো, মানে কি কি কাজ করলে আমাদের পাইপে মরিচা পড়বে না সেগুলো আমাদেরকে একটু বলতে হবে ওখানে। তারপর করছে স্যার 7 আরেকটা প্রশ্ন আছে স্যার, যে কোনো 4টি পাইপ ফিটিংসের চিত্র সহ বর্ণনা করে। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে বিভিন্ন পাইপ ফিটিংস, যেমন স্যার আমাদের আছে এলবো আছে না, এরকম পাইপ আছে, যেমন এই যে স্যার এটা একটা কি এলবো, তারপর আবার আছে কি স্যার কোরাস, হ্যাঁ এই যে কোরাস, ঠিক আছে? এই যে কোরাসগুলো আছে, এটা অবশ্যই এরকম হবে না, একটু এরকম হবে, এই তারপর হচ্ছে এরকমই হবে। এর মাঝখানেগুলো আমাদেরকে কি করে দিতে হবে, মাঝখানেগুলো আমাদেরকে কেটে দিতে হবে, তাই না? মাঝখানে কেটে দিতে হবে। এই যে কোরাসগুলো আছে, ঠিক আছে? তারপর পাশে এল বসে কোরাস আছে, তারপর আমাদের কি আছে স্যার, টি আছে না, টি, এই যে টি যেগুলো আমাদের কাজে লাগে, তাই না? আমরা যেগুলো কি ফিটিং হিসেবে ব্যবহার করি, যে টিগুলো। তো এরকম বলছে যে বলছে যে কোনো চারটি ফিটিংসের ব্যবহার লিখো। তার মানে যে এলবো আমরা কোথায় ব্যবহার করি, এলবো আমরা ব্যবহার করি কোথায় স্যার, কর্নারিং করার জন্য। তার একটা কর্নারিং একটা পাইপের সাথে আরেকটা পাইপে ফিটিং করার জন্য। তো টি ব্যবহার করি কি স্যার, তিনটা লাইনকে একাত্তরে সংযোগ করার জন্য। তারপর কোরাস ব্যবহার করি কি স্যার, 4টা লাইনকে একাত্তরে সংযোগ করার জন্য, ঠিক আছে? এই ধরনের যেগুলো আছে। তারপর আমাদের আবার ওয়াই আছে কিন্তু, হ্যাঁ ওয়াই আছে কিন্তু আমাদের, হ্যাঁ এইভাবে ওয়াই আছে আমাদের, এই যে স্যার আমাদের ওয়াই আছে কিন্তু, এই যে ওয়াই জয়েন্ট কিন্তু ব্যবহার করা হয়। এটা ওয়াই জয়েন্ট কিন্তু স্যার 3টা পাইপকে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়। এই প্রশ্ন এই যে স্যার 4টে প্রশ্নের ব্যাখ্যা কিন্তু এইটা। তো এলবো দিতে পারেন, টি দিতে পারেন, তারপর হচ্ছে আপনার কোরাস দিতে পারেন, ওয়াই দিতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে সপ্তম অধ্যায় থেকে স্যার আমরা 2টা প্রশ্ন পড়বো স্যার, এই দুইটা প্রশ্ন পড়বো সপ্তম অধ্যায় থেকে। 2টা থেকে স্যার এটা আছে স্যার 9 নম্বর যে প্রশ্নটা, যে 4টি পাইপ ফিটিংসের ব্যবহার লিখো, এটা হচ্ছে সংক্ষিপ্ত জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে আপনার এই যে পাইপের মরিচা রোধ পদ্ধতি ব্যাখ্যা করে, এটা হচ্ছে রচনামূলকের জন্য মোস্ট। তার 8 অধ্যায় থেকে আমরা একটা মধ্যে প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে বেয়ারিংয়ে ব্যবহৃত ভালো লুব্রিকেন্টের বৈশিষ্ট্য বর্ণনা করো। মানে বেয়ারিংয়ে যখন আমরা লুব্রিকেটিং ব্যবহার করি, লুব্রিকেটিং হিসেবে আমরা কি ব্যবহার করি, আমরা গ্রিজ ব্যবহার করি, আমরা মোবিল ব্যবহার করি, তাই না? যে লুব্রিকেটিং মানে কি পিসিলকারক পদার্থ। এই পিসিলকারক হচ্ছে বেয়ারিংয়ে ব্যবহৃত ভালো লুব্রিকেটিংয়ের বৈশিষ্ট্য বর্ণনা করো। মানে যখন আমরা যে ভালো লুব্রিকেটিং ব্যবহার করলে আমাদের বেয়ারিংয়ে কোন ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এগুলো আমাদেরকে বর্ণনা করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে স্যার দেখেন এই ক্ষেত্রে স্যার এই যে স্যার দশম অধ্যায় থেকে এই 2টা প্রশ্ন থেকে কিন্তু স্যার একটা প্রশ্ন আপনার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার।
পানি শোধনের প্রয়োজনীয়তা আলোচনা করো। পানি শোধনের প্রয়োজনীয়তা, আসলে কেন আমরা পানিকে শোধন করব? কারণ আমরা পানির ভিতরে কিন্তু বিষাক্ত সীসা থাকে। এই সীসা, এই পানি পান করলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। যেমন স্যার আমাদের স্যার বিশেষ করে স্যার ডায়াবেটিক্স, তারপর কিডনি জাতীয় যতগুলো রোগ আছে আর কি, তারপর পেটের প্রবলেমগুলো, এগুলো কিন্তু স্যার আমাদের পানিবাহিত রোগ। তাহলে পানি শোধনের প্রয়োজনীয়তা, কেন পানি শোধন করবো, এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপর আরেকটা আছে স্যার ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সংক্ষিপ্ত জন্য, যে এখানে ওয়াটার টিউব বয়লার আর ফায়ার টিউব বয়লার, এটা কিন্তু স্যার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার আমাদের। এটা স্যার সংক্ষিপ্ত রচনামূলক, আপনার এভাবে আসতে পারে স্যার ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু পার্থক্য আছে আপনাদের, সংক্ষিপ্ত দেখবেন, ঠিক আছে। ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার, এটা অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন স্যার এই যে স্যার তিনটা প্রশ্ন দেখেন, তাহলে আমি আগে কথা বলি স্যার, এইখান থেকে একটা রচনামূলক, একটা দুইটা থাকবে, তাহলে সপ্তমতে একটা থাকার মধ্যে তিনটা, এইখান থেকে এই যে স্যার এই দশম অধ্যায় থেকে একটা চারটা, এখান থেকে একটা থাকবে কিন্তু ইনশাল্লাহ পাঁচটা, ঠিক আছে। এখান থেকে একটা থাকবে ইনশাল্লাহ পাঁচটা। তাহলে এখান থেকে শিল্প কলকারখানায় বিভিন্ন প্রকার ত্রুটির কারণগুলো আলোচনা করো। মানে শিল্প কলকারখানায় বিভিন্ন প্রকার ত্রুটির কারণগুলো আলোচনা করো। মানে শিল্প কলকারখানার সাথে কাজ করতে গেলে সব ত্রুটি থাকবেই, যেখানে কাজ আছে সেখানে ত্রুটি আছে। এই ত্রুটির কারণগুলো আলোচনা করতে হবে এবং এই আলোচনা করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর স্যার নিউমেটিক নিয়ন্ত্রণ পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। নিউমেটিক নিয়ন্ত্রণ পদ্ধতি তার মানে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা মানে যেটা নিজে নিজে নিয়ন্ত্রণ করা যায়, এর চিত্রসহ বর্ণনা করতে হবে। এটা দেখবেন বইটার সুন্দর একটা চিত্র আছে, ওটা অবশ্যই পড়বেন। তারপর স্যার দেখেন এইখান থেকে সার্কিট ব্রেকার, ফিউজ, আইসোলেটর, রিলে, বজ্রধারক, এখান থেকে স্যার সার্কিট ব্রেকার, এখন দেখেন এই প্রশ্নটা শুধু এই সিঙ্গেল আকার আসতে পারে, যে সার্কিট ব্রেকার এর চিত্র সহ আলোচনা করো। তারপর ফিউজ, আইসোলেটর, রিলে, বজ্রধারক, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে অতি সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্যার। সার্কিট ব্রেকার আমরা কেন ব্যবহার করি আমরা ভালো করে জানি, যে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ, যদি আমাদের বাসা বাড়িতে কোনো কিছু দুর্ঘটনা ঘটে, মানে অতিরিক্ত মাত্রায় যে ভোল্টেজ প্রবাহিত হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কি সার্কিট ব্রেকার নিজেই কি হয়ে যাবে, নিজে ট্রিপ করবে, মানে নিজেই বন্ধ হয়ে আমাদের সংযোগকে কি করবে, রক্ষা করবে, ঠিক আছে। তারপর ফিউজের কাজও একই কথা, ফিউজের কাজও একই, যদি বাসা বাড়িতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে, তাহলে ও নিজেই নষ্ট হয়ে আমাদের বাসা বাড়ির সরঞ্জামকে কি করবে, রক্ষা করবে। তারপর আইসোলেটর, রিলে, বজ্রধারক, এগুলোকে অবশ্যই আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, এই যে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আপনার সব থেকে বেশি। তাহলে দেখেন মানে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবেন, এই দেখেন আমি এখান থেকে একটা প্রশ্ন, একটা দুইটা, এই দুটো একটা তিনটা, এখানে একটা চারটা, একটা পাঁচটা, আর একটা ছয়টা, এই কিন্তু মোট আপনার ছয়টা রচনাগুলো কিন্তু এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে আপনার, ঠিক আছে। তো দেখেন এখানে বলতো স্যার এয়ার কন্ডিশন পদ্ধতি বর্ণনা করে। এই এয়ার কন্ডিশন পদ্ধতি না বলে আপনাকে বলতে পারে ভেন্টিলেশন পদ্ধতি। এয়ার কন্ডিশনিং যা, ভেন্টিলেশন পদ্ধতি তাই। ভেন্টিলেশন তো আমরা জানি, আমাদের বাসা বাড়িতে দেখবেন স্যার উপরে কি থাকে, এটা ফাঁকা থাকে, তাই না? ওই যে বাসা বাড়িতে দেওয়ালে কি থাকে, এরকম জানলার মতো করা থাকে, ওটাকে বলে ভেন্টিলেশন, মানে যার মধ্যে আলো বাতাস রুমের ভিতরে প্রবেশ করে। তো এয়ার কন্ডিশনিং পদ্ধতি বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, এয়ার কন্ডিশনিং পদ্ধতি বর্ণনা করো। তারপর স্যার এয়ার কন্ডিশনিং সিস্টেমে নির্বাচনের পদ্ধতিগুলো বর্ণনা করো। মানে আমরা এমন জায়গায় ভেন্টিলেশন দিব না, যেমন স্যার আমাদের একটা রুমের সাথে আরেকটা রুমের কিন্তু কোনো ভেন্টিলেশন দেওয়া লাগে না, ঠিক আছে। একটা রুমের সাথে ভেন্টিলেশন দেওয়া লাগে না, আমাদের একটা আমি ভেন্টিলেশন কখন দেবো, যখন আমার রুমের সাথে বাইরের বাতাস জন্য আসা যাওয়া করতে পারে, তখন আমরা সেখানে ভেন্টিলেশন ব্যবহার করি। তাই বলছে স্যার এয়ার কন্ডিশনিং সিস্টেম নির্বাচন পদ্ধতি বর্ণনা করো। আমরা কোন জায়গায় এসে এই ভেন্টিলেশনগুলো ব্যবহার করব। এয়ার কন্ডিশন মানে ভেন্টিলেশন, কোন জায়গায় আমরা ভেন্টিলেশন ব্যবহার করব, ভেন্টিলেশনের সাইজ কেমন হবে, কোন ধরনের ভেন্টিলেশন ব্যবহার করব, এই পদ্ধতিগুলো আমাদের বর্ণনা করতে হবে। এবং এই অধ্যায়ের আছে আমাদের গাণিতিক সমস্যা, এটা হচ্ছে আমাদের 12তম অধ্যায়। এটা কততম অধ্যায়? 12তম অধ্যায়। আর এটা হচ্ছে স্যার আমাদের 11তম অধ্যায়, এটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়। তো এই 12তম অধ্যায়তে কিন্তু গাণিতিক সমস্যা, আমি চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা দেখাই দিচ্ছি, আর 12তম অধ্যায়ের গাণিতিক সমস্যা আমি দেখাই দিচ্ছি। এটা চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা আমি দেখাই দিব, আর 12তম অধ্যায়ের গাণিতিক সমস্যা দেখাই দেবো, ঠিক আছে। আমি মোট স্যার এইখান থেকে দুইটা আর ওইখান থেকে একটা, মোট 3টা গাণিতিক সমস্যা আপনাদেরকে দেখাই দিব। আশা রাখি স্যার 3টা যদি আসে পরীক্ষায় গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা অনেক বেশি, যদি আসে 3টার ভিতর থেকে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখি। আর গাণিতিক সমস্যার ভিতরে আমি কিছু স্যার অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দেবো আপনাদের, ওগুলো আপনারা সলভ করে নেবেন। ওকে, এবার দেখেন আমাদের যে চতুর্থ অধ্যায়ের যে গাণিতিক সমস্যার কথা বলছিলাম, চতুর্থ অধ্যায়ের আমাদের গাণিতিক সমস্যাগুলো, এদের থেকে আমরা আপাতত 2টা ম্যাথ করবো। হ্যাঁ, 2টা ম্যাথ করলে এখান থেকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখেন এখানে প্রথম আমাদের কি বলছে 10 সেন্টিমিটার ব্যাস আর 18 সেন্টিমিটার লম্বা। তাহলে আমরা ব্যাসকে কিন্তু ডি দ্বারা প্রকাশ করি, তাই না?
তাহলে এখানে প্রথমে আমি সমাধান বলে শুরু করি। সমাধান বলছে স্যার 10 সেন্টিমিটার ব্যাস, তাহলে ডি সমান সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। বলছে স্যার 18 সেন্টিমিটার লম্বা, লেন্থ মানে কত স্যার? 18 সেন্টিমিটার লম্বা। একটি জার্নাল বেয়ারিং চিনি তো আমরা, যে স্যার জার্নাল বেয়ারিংটা হচ্ছে কি স্যার একটা শ্যাফটের ভিতরে আরেকটা বেয়ারিং লাগানো থাকে, ওটাকে বলা হয় কি স্যার? জার্নাল বেয়ারিং। ঠিক আছে, জার্নাল বেয়ারিং দেখে নেবেন, বইতে দেখেন চিত্র দেওয়া আছে, দেখবেন আপনারা। তো জার্নাল বেয়ারিং এর আবর্তন সংখ্যা, আবর্তন মানে কি? ঘূর্ণন সংখ্যা। আবর্তন মানে কি সংখ্যা? ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন সংখ্যা হল এন সমান কত স্যার? 600 RPM। ঠিক আছে, তো এই বলছে স্যার হাইড্রোডাইনামিক লুব্রিকেন্টের জন্য হাইড্রোডাইনামিক লুব্রিকেন্টের জন্য এর ব্যবহৃত তেল এর গরম আঠালোতা আমরা বলি জেট। গরম আঠালোতা মানে কি? দেখেন, একটা লুব্রিকেন্ট আঠালোতা, যখন আমরা কোনো লুব্রিকেন্ট যখন আমরা ইঞ্জিনের ভিতরে ব্যবহার করি বা কোথাও ব্যবহার করি, ওটাকে কিন্তু হাত দিলে, যেমন মোবিলে হাত দিলে প্রথম অবস্থায় কিন্তু আঠালো থাকে, ওটাকে বলা হয় আঠালোতা। ওটাকে আমরা জেট দ্বারা প্রকাশ করি। জেট সমান কত? দেখেন, গরম আঠালোতা 60 সেন্টিপয়েস, তাহলে জেড সমান 60 সেন্টিপয়েস। যদি ডায়ামেট্রাল ক্লিয়ারেন্স মানে কি? দেখবেন আপনার যে বেয়ারিং যেটা আছে, বেয়ারিং এর ভিতরে একটা গ্যাপ থাকে সামান্যতম, দেখবেন দুইটা আপনাদের ওই যে বেয়ারিং দিয়ে থাকে, ওর ভিতরে বল থাকে, বলের সাথে একটা বলের আরেকটা বলের ভিতরে যে গ্যাপটা, ওটাকে বলা হয় ডায়ামেট্রিক্যাল ক্লিয়ারেন্স। ওটাকে ডায়ামেট্রিক ক্লিয়ারেন্সকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি সমান 0.01 কত সেন্টিমিটার হলে বেয়ারিং এর নিরাপদ লোড কত হবে? নিরাপদ লোড মানে বেয়ারিং এ কত লোড সহ্য করতে পারবে, যে লোড দিলে বেয়ারিংটা ভাঙবে না, তাহলে নিরাপদ লোড ডাব্লু সমান কত? হট। এখন এই যে ডাব্লু, স্যার আমি এটা অঙ্ক করার সময় দুটো জিনিস কথা বলে দেই। এটা মনে রাখবেন স্যার, এস এর একটা নির্দিষ্ট মান আছে 1.43 ইন্টু 10⁻⁹ কত 9, আর এটা আছে কে এর মান হচ্ছে 0.002। এই দুটো মান আপনারা মুখস্থ রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে আগে আমাদেরকে স্যার আমরা জানি স্যার ডাব্লু সমান পিএ। ডাব্লু সমান কত স্যার? ডাব্লু সমান সূত্র হলো পিএ। এখন স্যার আগে আমাদের পির মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। ঠিক আছে, তা যেহেতু স্যার এখানে স্যার ডি দেওয়া আছে, কারণ ডির সাথে কিন্তু আমরা কিন্তু ওই যে এটাকে কিন্তু স্যার ওই বৃত্তর ধরে কিন্তু ক্ষেত্রফল করা যাবে না। তাহলে মনে রাখতে হবে স্যার, এখানে প্রথম লিখবেন স্যার এর মান বের করবেন, লিখবেন এ সমান কি সমান, অথবা আমি এই সাইডে বের করে নিই এর মানটা। তাহলে এ সমান আপনি এ ডি আর এল গুণ করবেন। কি গুণ করবেন? ডি আর এল গুণ করলে ওটা এর মান পেয়ে যাবেন। তাহলে 10 গুণিতক 18 সমান কত? 180, তাই না? 180 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এই ব্যাস এবং দৈর্ঘ্য এই দুটো গুণ করলে যেটা পাবেন সেটা হয়ে যাবে আমার, কি বলেন তো স্যার, যে সেটা হচ্ছে আমাদের এর মানটা। ওকে, এখন আমাদের যেটা বের করতে সেটা হলো পির মান বের করতে হবে। তা পির মান বের করতে গেলে আমরা একটা সূত্র জানি, এস এর সূত্র। এস সমান এস এর সূত্র হলো স্যার ZN বাই পি ইন্টু ডি বাই সি তার কত হোল স্কোয়ার। তাহলে ZN বাই পি ডি বাই সি তার কত হোল স্কোয়ার। এখন দেখেন আমরা কিন্তু স্যার এস এর মান কিন্তু আমি এটা এই মানটা কিন্তু মুখস্থ থাকবে প্রত্যেকটা অঙ্কের জন্য। এস এর মান কত স্যার? 1.43 ইন্টু 10⁻⁹ কত 9 ইন্টু জেড। দেখেন জেড এর মান দেওয়া আছে 60, এই যে স্যার দিলাম 60 ইন্টু এন মানে ঘূর্ণন সংখ্যা কত? 600, এই যে স্যার কত 600 বা নিচে পির কোনো মান নেই, পির মান আমরা বের করব। ডির মান আছে, ডির হলো 10 আর সি আছে কত 0.01, তাহলে 10/0.01 তার কত স্যার? হোল স্কোয়ার। এই যে হোল স্কোয়ার আছে। এখন স্যার এই ক্যালকুলেশনটা আপনি কি করে করবেন আগে ভালো করে বুঝেন। আপনি প্রথমে স্যার এইটু ক্যালকুলেশন করবেন। প্রথমে ব্র্যাকেট 10 ভাগ 0.01 ব্র্যাকেট ক্লোজ তার কত স্কোয়ার সমান দিবেন। যা মান বেরোবে এর সাথে এই উপরেগুলো গুণ করেন, গুণ 60 গুণিত কত 600। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কত স্যার আমার? তাহলে 1.43 ইন্টু 10⁻⁴ কত 9 ইন্টু ওই ক্যালকুলেশনটা আমরা আরেকবার করে দেখি, দেখা যাক কত আসে। ঠিক আছে, তাহলে স্যার ব্র্যাকেটে 10 ভাগ কত 0.01, ঠিক আছে, তার কত স্কোয়ার। এখানে যা আসবে তার সাথে কি এইগুলোকে গুণ করবেন, 60 গুণিত কত 600 গুণ করলে কত আসছে স্যার আমার? 3.5
সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার কত 10, আর নিচে কিন্তু পি জায়গায় আমার কি আছে পি আছে, বুঝতে পারছেন? প্রথমে এইটাকে ক্যালকুলেশন করে ওর সাথে এই দুটো গুণ করে দেবেন, আর নিচে পি জায়গায় পি আছে। এখন এর নিচে কিন্তু 1 আছে না, তাহলে এটার সাথে গুণ এটার সাথে গুণ, তাহলে এর সাথে পি গুণ করেন, তাহলে পি ইন্টু 1.43 ইন্টু টেন টু দি পাওয়ার কত 9 সমান সমান 3.6, ওর সাথে গুণ করে এটা থাকবে ইন্টু টেন টু দি পাওয়ার কত 10। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে পি থাকবে, তাহলে 3.6 ইন্টু টেন টু দি পাওয়ার কত 10 ভাগ এটা অবশ্যই এপাশে গুণ অবশ্যই গেলে ভাগ হবে, তো 1.43 ইন্টু টেন টু দি পাওয়ার কত 9। তাহলে এখন পির মানটা বেড়ে যাবে আমাদের, তাহলে উপরে উপরে কত আছে এটা যে 3.6 ইন্টু টেন টু দি পাওয়ার কত 10, ওকে, ভাগ ব্র্যাকেটে অবশ্যই ব্র্যাকেটে দিবেন 1.43 ইন্টু টেন টু দি পাওয়ার কত 9 ব্র্যাকেট ক্লোজ। এটা বেরিয়েছে স্যার 25.17, 25 কত 17। এখন আমাদের মূলত বের করতে হবে কার মান ডাব্লুর মান, তাহলে ডাব্লু সূত্রকে ডাব্লুর সমান কত পি এ, তাহলে ডাব্লু মানকে লোড, তাহলে লিখবেন স্যার লোড মানে কত লোড সহ্য করতে পারবে, মানে বেয়ারিংটা কত লোড সহ্য করতে পারবে, তাহলে ডাব্লু সমান কত পি এ, তাহলে পির মানকে পেয়েছে কত 25.17 ইন্টু এর মান কত, এর মানটা বের করছে কত 180, এর সাথে গুণ করবো কত 180, তাহলে গুণিতক 180, তাহলে এটা হচ্ছে স্যার 4531.46। এখন দেখেন এটা এটা এই যে স্যার এটা কত সহ্য করতে পারবে, এই একক টাকা এখন আমার কী হবে সেটা আমার এখন বিষয়। দেখেন এদের আগে যে পিটা ছিল পির একক কিন্তু প্রেশার একক হলো কেজি পার কত সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর ডাব্লু মানে ওজন কিন্তু হয় কেজিতে। বলুন তো কেন কেজিতে হয়? কারণ এর আগে কিন্তু আপনাদের এই জিনিসগুলো আমি বুঝিয়েছি। দেখেন এই যে পিটা আছে কত স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, ইন্টু এর মানটা কিসে আছে স্যার সেন্টিমিটার স্কোয়ারে, এই যে স্যার সেন্টিমিটার স্কোয়ারে, সেন্টিমিটার স্কোয়ার কাটা তার থাকে হলো কেজি, এই যে শুধুমাত্র কেজি, তাহলে ডাব্লুর মানটা কিসে বেরোলো কেজিতে। স্যার এই ছিল স্যার আমাদের এই একটা অঙ্ক। এর অঙ্কগুলো কিন্তু খুবই ইজি ব্যাপার, তাই না? তাহলে আমাদের আরেকটা অঙ্ক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখবো ইনশাল্লাহ, তাহলে এই অধ্যায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের পরবর্তী অঙ্ক, ঠিক আছে, যে বললাম দুইটা অঙ্ক, আগেরটা কলম আর একটা অঙ্ক, হ্যাঁ দুইটা অঙ্ক। এখানে কি বলছে একটু প্রশ্ন ভালো করে খেয়াল করেন। বলছে স্যার এখানে বলছে স্যার 15,000 কেজি লোড বহন করে একটি জার্নাল ব্যারিং, মানে আগের বার আমরা লোডটা বের করছিলাম আর এবার বলছে যে 15,000 কেজি লোড সে বহন করতে পারে। তার মানে অলরেডি এখানে সমাধান বলে লেখা শুরু করেন, সমাধান। তো এখানে দেওয়া বলছে যে 15,000 কেজি লোড সে বহন করতে পারে, ডাব্লু সমান কত হাজার কেজি 15,000 কেজি। 15,000 কেজি লোড বহন করে একটি জার্নাল ব্যারিং এর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান 30 সেন্টিমিটার। এখানে ব্যাস বলছে দুইটা, 30 সেন্টিমিটার হইতে পারে অথবা 25 সেন্টিমিটার হতে পারে, 30 সেন্টিমিটার অথবা 25 সেন্টিমিটার, মানে আপনার যে কোনো একটা পরীক্ষা দিতে পারে, আপনি যে কোনো একটা ধরে অঙ্ক করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, তো আমি দুইটা করে দিব, সমস্যা নাই। কইছে উহা 1800 আরপিএম এ ঘুরছে, মানে ঘূর্ণন সংখ্যা এন সমান কত স্যার 1800 আরপিএম এ ঘুরছে, বেয়ারিং এর অনুমোদনযোগ্য চাপ প্রতি বর্গ সেন্টিমিটার, অনুমোদনযোগ্য চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 16 কেজি হলে, দেখেন প্রতি চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করে, পি সমান কত 16 কেজি, মানে বলছে প্রতি বর্গ সেন্টিমিটারে এত কেজি, তার মানে 16 কেজি পার বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছেন? ওকে, হলে কথা কি বের করছে বেয়ারিং এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা বেয়ারিং এর দৈর্ঘ্য মানে লেন্থ, আমরা এটা আগে বের করি। আমি পরে খটক যা বলছি আমি কিছু পড়লামই না, আমি শুধু এইটুকু আগে বের করে নিব, ঠিক আছে, দৈর্ঘ্য বের করব। এখন দেখেন কিছুক্ষণ আগে আমরা দেখেন এইখান থেকে আমরা ডাব্লুর মান বের করার জন্য আমরা পির মান বের করছিলাম, কিন্তু পির মান এখানে দেওয়া আছে, তাই পির মান বের করা লাগছে না। তাহলে আমি এখানে লিখছিলাম যে ডাব্লুর সূত্র, ডাব্লু সমান কত পি এ, বলেছিলাম আপনাদেরকে পি এ। ওকে, এখন আমি বলেছিলাম এ সমান কত, এ সমান কত ডি ইন্টু এল, তাহলে আমরা এখান থেকে প্রথমত কার মান বের করব, এর মান বের করব। তাহলে অতএব এ সমান ডি ইন্টু এল, কিন্তু এল এর মান কিন্তু স্যার এখানে ডির মান তো দুইটা, আপনি কোনটা ব্যবহার আপনি দুইটা নেবেন, সমস্যা নাই। প্রথমে 30 নেন, তাহলে 30 ইন্টু এল, লেন্থ কত, লেন্থ তো নাই, তাহলে কি করে বের করবেন, তাহলে আপনি এরকম একটা কাজ করবেন যে এখানে এটা লেখার দরকার নেই, আপনি লিখবেন যে স্যার অতএব
ডাব্লু সমান সমান কত পিএ, ডাব্লু সমান সমান কত পিএ। যেহেতু আপনি স্যার আপনি জানেন যে স্যার ডাব্লু পি পিতে পিতে এ সমান সমান কত ডি ইন্টু এল, তাহলে এই যে পির মান এর মানটা লিখে দিলেন কত ডি ইন্টু এল। তো যেহেতু আপনি এল এর মান বের করতে এলটা থাকবে এখানে, আর এই দুটো এপাশে এসে কী হবে ভাগ হবে, তা ডাব্লু সমান সমান কত পি ইন্টু ডি, মানে এই দুটো এপাশে গুণ ছিল এপাশে এসে কী হয়েছে ভাগ হয়েছে। ওকে, তাহলে ডাব্লুর মান কত, ডাব্লুর কত 15,000, এই যে স্যার আমি কত দিলাম স্যার 15,000 দিলাম বাই পির মান কত স্যার 16, এই যে দিলাম 16 ইন্টু ডির মান আমি প্রথম 30 ব্যবহার করি, এই যে 30, ঠিক আছে, আর এল এর জায়গায় তো এল থেকে গেল। তাহলে দেখা যাক আমাদের এল এর মানটা কত বের হয়। ওকে, সিম্পল ভাবে অঙ্ক করতেছে কিন্তু, ঠিক আছে, আর অঙ্কই সিম্পল। তাহলে উপরে আছে কত স্যার আমাদের 15,000 ভাগ অবশ্যই নিচে ব্র্যাকেট 16 গুণিত কত 30, কত বেরিয়েছে স্যার 31.25। তাহলে লেন্থ সমান সমান 31 কত 25 এত সেন্টিমিটার, এটা লেন্থ। অথবা কি লিখবেন, অথবা যদি এই লাইনটা খেয়াল করেন ভালো করে, যদি আপনি এই যে ডির মানটা যদি 25 না লিখে যদি 30 না লিখে যদি 25 লিখতেন, তো দেখেন আমি এটা লিখে, তাহলে এখানে স্যার এই যে 15,000 আমি 15,000 দিলাম, এই লাইনটা কিন্তু দেখেন ডির মানটা আমি এবার এখানে 30-এর জায়গায় 25 দিব, তাহলে 16 ইন্টু কত স্যার 25, তাহলে এল এর মান কত হবে, ঠিক আছে, তাহলে এই মানটাকে তো আমি বের করতে পারতেছি। তাহলে কত স্যার 15,000 ভাগ অবশ্যই নিচে ব্র্যাকেট 16 গুণিত কত 25 ব্র্যাকেট ক্লোজ, এটা কত স্যার 37.5, তাহলে এল সমান সমান কত 37.5 সেন্টিমিটার। স্যার এই ছিল স্যার আমাদের প্রথম মানে ক দাগ, মানে এখানে বলছে স্যার ব্যাস হলো 2টা, এই জন্য স্যার আমরা একবার স্যার 30 বসালাম, একবার 25 বসালাম, কিন্তু আপনার পরীক্ষা কিন্তু যে কোনো একটা থাকতে পারে, আবার তো 2টা থাকতে পারে, সেভাবে করবো আমরা। এবার আমাদের খ দাগ কি বলছে একটু খেয়াল করেন স্যার, খ নম্বর, হ্যাঁ খ নম্বরে ডাটা কি দিয়ে দিয়েছে খেয়াল করেন। খ নম্বর বলছে স্যার বেয়ারিং এর তাপমাত্রা, তার তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ, বড় হাতের টি, মানে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস 60 ডিগ্রি সেলসিয়াস, মানে বেয়ারিং এর তাপমাত্রা, মানে সরি কি বলছে বেয়ারিং এর তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, তৈল এর আঠালোতা 60 ডিগ্রি সেলসিয়াস, মানে যে ওই বেয়ারিংটা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে তার আঠালোতা ধরে রাখতে পারবে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 60 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম না, কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সে মধ্যে স্যার কি করতে পারবে, সে আঠালোতা ধরে রাখতে পারবে, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসে কত সেন্টিপয়েস 20 সেন্টিপয়েস। আচ্ছা সেন্টিপয়েসকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার, সেন্টিপয়েসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি, তাই না, তো সেন্টিপয়েসকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, মানে আঠালোতা, এই আঠালোতা এত সেন্টিপয়েস, তা আঠালোতাকে আমরা জেড, আঠালোতাকে কি বলি জেড, মানে সেন্টিপয়েস বলে, এটা হলো জেড এর মান, তাহলে এটা কত 20 সেন্টিপয়েস, সেন্টিপয়েস আমি লিখলাম না। তারপর স্যার ক্লিয়ার রেঞ্জ, কি বলছে স্যার ক্লিয়ার রেঞ্জ 0.025, মানে এটা হলো ক্লিয়ার রেঞ্জকে আমরা সি দ্বারা প্রকাশ করি 0.025 এত সেন্টিমিটার, হলে লুব্রিকেন্টের তাপ উদ্দীকরণ কত, তাপ উদ্দীকরণকে আমরা এইচ জি দ্বারা প্রকাশ করব, কি দ্বারা এইচ জি দ্বারা প্রকাশ, মানে তাপ উদ্দীকরণের মানটা আমাদের কি করতে হবে স্যার, আমাদেরকে এটা বের করতে হবে। এখন এটা খেয়াল করেন, তাপ উদ্দীকরণের মান বের করতে গেলে আপনাদেরকে প্রথমত যেটা বের করতে হবে সেটা হচ্ছে তার ঘর্ষণ সহগের মান বের করতে হবে, কার মান ঘর্ষণ সহগ। তাহলে আপনি প্রথম লিখবেন স্যার ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ মানে কি স্যার, দেখেন আমরা যখন স্যার বেয়ারিংটা তো অবশ্যই স্যার আমাদেরকে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঘর্ষণ হবে, ঘর্ষণ না হলে যদি ঘর্ষণ যদি না হইতো তাহলে তাপ উৎপাদন হইতো না, তাহলে ঘর্ষণ সহগ ঘর্ষণ করে মিউ দ্বারা প্রকাশ করি, মিউ সমান সূত্র হলো 33/10⁻10, কত স্যার 33/10⁻10 ZN/P স্যার D/C প্লাস জেড। স্যার সূত্রটা ভালোভাবে মনে রাখেন স্যার, কত স্যার সূত্র কত স্যার 33/10⁻10 ZN/P D/C প্লাস কত কে, জেড না সরি জেড না, এটা হলো কে, হ্যাঁ কে, এটা হলো আমাদের সূত্র। আমি আগে বলে দিয়েছিলাম স্যার কে এর মান কত হবে, কে এর মান আমাদের হবে কত স্যার 0.002। ওকে, এখন আমার কথা হচ্ছে স্যার এখানে আমরা মিউর মানটা বের করব, কারণ মিউর মানটা আমরা জানি না, তাহলে মিউ যখন মিউ থাকবে তাহলে 33/10⁻10 স্যার জেড, স্যার জেড এর মান কত, জেড এর মান কত দেওয়া আছে 20, এই যে স্যার 20 ইন্টু ঘূর্ণন সংখ্যা এন,
এন মান কত স্যার 1800, এই যে স্যার 1800 দিয়ে দিলাম, কত স্যার 1800 বাই পি। পি পি এখন কথা হচ্ছে স্যার আমরা পির মান কোনটা নেব, পির এই যে স্যার দেওয়া আছে 16, এই যে স্যার 16 ইন্টু ডি। এখন ডির বিষয়টা হচ্ছে স্যার আপনি এখানে স্যার 30ও ব্যবহার করতে পারেন, 25 ব্যবহার করতে পারেন। তা আপাতত স্যার আমি স্যার এখান থেকে ডির মানটা আমি 30 ব্যবহার করলাম, নো প্রবলেম, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। 30 বাই সি, এখানে সির মান কত 0.025, 0.02 কত 5 প্লাস কে এর মান আমি আগেই বলছি 0.002, কে এর মান সবসময় এটা কনস্ট্যান্ট 0.002, আগের এস এর মান যেন কনস্ট্যান্ট, এখানে কে এর মানও কত হবে স্যার আমার কনস্ট্যান্ট হবে। হ্যাঁ ওকে, এখানে আমি 30 ধরে নিয়েছি, 30 ধরা মানে কি এখানে ডির মান 30 দেওয়া আছে তাই। আচ্ছা এখন স্যার এটাকে আপনি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন কী করে করবেন, সিম্পল বিষয়, এই উপরিগুলো সব গুণ করবেন, এই প্লাস রাখবেন, উপরিগুলো সব গুণ করেন। তাহলে 33 গুণিতক 20 গুণিতক 1800 গুণিতক 30 সমান সমান ভাগ ব্র্যাকেট অবশ্যই 10 এর পাওয়ার কত 10 ইন্টু 16 ইন্টু 0.025 ব্র্যাকেট ক্লোজ, যা মান আসবে এর সাথে যোগ করবেন কত 0.002, ঠিক আছে। তাহলে ঘর্ষণ সহগের মান বেরিয়েছে 0.01091, এটা হলো ঘর্ষণ সহগ গেল। এই ঘর্ষণ সহগ বেরোনোর পরে এখন আমাদেরকে স্যার আরেকটা মান বের করতে হবে, সেটা স্যার ঘর্ষণ বেগ। কি বের করতে হবে, ঘর্ষণ বেগ। ঘর্ষণ সহগের পরে মনে রাখবেন ঘর্ষণ বেগ, ঘর্ষণ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা, ভি সমান স্যার পাই ডি এন বাই, এটা আপনি ছোটতে ডি দিতে পারেন, পাই ডি এন বাই কত স্যার 100। তাহলে ঘর্ষণ সহগের সূত্র কত স্যার আমাদের পাই ডি এন বাই কত 100। ওকে, এই সূত্রটা মনে রাখবেন, ঘর্ষণ সহগের সূত্র পাই ডি এন বাই কত 100। তাহলে এই ভি জায়গায় ভি থাকলো, পায়ের মান আমরা তো জানি ডি, আর ডির মান কত, এখানে যদি 30 ব্যবহার করতে অবশ্যই এখানে 30 ব্যবহার করতে হবে, আর এখানে 25 ব্যবহার করলে এখানে 25 ব্যবহার করতে হবে, মানে এখানে যা ব্যবহার করবেন, কারণ এখানে ডির মান দুইটা আছে, এই জন্য এখানে আমি 30 ব্যবহার করছি প্রথমটা, আপনি যদি 25 ব্যবহার করতেন নিচেরটা 25 ব্যবহার করতেন, নো প্রবলেম। ইন্টু এন, এন মান তো স্যার আমাদের ঘন সংখ্যা দেওয়া আছে স্যার 1800, এই যে 1800, ওকে 1800 বাই কত স্যার নিচে আছে কত স্যার 100 দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, দেখা যাক কত আসে। তাহলে পাই ইন্টু 30 গুণিতক কত স্যার 1800 সমান সমান ভাগ কত 100। তাহলে এটা আসছে কত স্যার 1696 কত 46, 1696। এইবার স্যার আমাদের যেটা বের করতে হবে কি, সেটা তাপ উদ্দীকরণ, তো তাপ উদ্দীকরণ বের করতে হবে। হ্যাঁ, আর এই যে এটা মান এর এককটা হবে স্যার মিটার পর মিনিটে আসবে, কি মিটার পর মিনিটে। এখন তাপ উদ্দীকরণকে আমরা এইচ জি দ্বারা প্রকাশ করি, এইচ জি। এখন এইচ জি সমান সমান আমাদের সূত্র হলো স্যার, এই যে ভির মান যেটা আমরা যেটা বের করছি, এই যে ভি একটা মান আছে, তারপর মিউর একটা মান বেরিয়েছে না, ভির মান মিউর মান বেরিয়েছে, তাহলে আমাদের সূত্র হবে স্যার মিউ ডাব্লিউ ভি বাই কত জে। কত ভালো করে বুঝেন। এবার এখানে দুইটা জিনিস আছে, যদি তাপ উদ্দীকরণ বলে, যদি তাপমাত্রা বের করতে বলে তার নিচে হবে হলো জে, কিন্তু তখন যখন তাপমাত্রা বের করতে বলবে তখন এই জে এর মানটা মনে রাখবেন, দুইটা ক্ষেত্রে এই জে এর মান এটা হলো স্যার 427 যখন আমরা তাপমাত্রা বের করতে বলবো, মানে যদি ক্যালোরিতে যাই। আবার এই জে এর মান আরেকটা আছে স্যার 4500, কত স্যার 4500, মানে এটা হচ্ছে তখন হচ্ছে হর্স পাওয়ারের ক্ষেত্রে হবে। আপাতত হর্স পাওয়ারের ক্ষেত্রে আমি এখন যাচ্ছি না, পরে বলতেছি আমি ওটা। এখন মিউর মানটা কত, মিউর মানটা আমরা বের করছি এখানে কত 0.0109 ইন্টু ডাব্লু, ডাব্লু মানে লোড, লোড কত 15000, এই যে স্যার আমি দিলাম কত 15000 ইন্টু ভি, ভির মান কত স্যার এই যে স্যার 1696.46, মানে এখানে যে মানটা বেড়েছে বা নিচে আছে কত স্যার আমরা যে সমান হলো 427, মানে জের মান কত স্যার 427। দেখা যাক অ্যান্সারটা কত আসে। তাহলে আপনি উপরেগুলো সব ক্যালকুলেশন করেন, তাহলে 0.0109 গুণিতক কত স্যার 15000 দিলাম 15000 গুণিতক 1696 কত 46 সমান সমান ভাগ 427। এখন এটা হচ্ছে স্যার 650, কত স্যার 650.17, 650.17, এটা হচ্ছে স্যার যখন আমাদের 427 দ্বারা ভাগ দেবো তখন এটা স্যার কিলো ক্যালোরি আসবে, কিসে আসবে কিলো ক্যালোরি
কিলো ক্যালোরি, দেখেন এর ভির মানটা কত ছিল স্যার, মিটার পার মিনিট ছিল, এটা আসবে তাহলে স্যার কিলো ক্যালোরি পার মিনিট, যেহেতু স্যার এখানে ছিল মিটার পার মিনিট, এটা আসবে কিলো ক্যালোরি পার কত স্যার মিনিট, ঠিক আছে। এই ছিল স্যার আমাদের অঙ্ক। কিন্তু যদি স্যার এখানে যদি স্যার তাপ উদ্দীকরণ না বলে যদি আমাদের যদি বলতো স্যার অশ্বক্ষমতা কত, অশ্বক্ষমতা, যদি অশ্বক্ষমতার কথা যদি আমাদের যদি বলতো, ভালো করে বোঝেন, যদি অশ্বক্ষমতার কথা বলতো আমাদের অঙ্ক কিন্তু একদম সেমভাবে সব কিছু হইতো। সব কিছু হওয়ার পরে কি হইতো স্যার, দেখেন এটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি বলছি সব কিছু হওয়ার পরে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 হর্স পাওয়ার সমান সমান 4500 কেজি মিটার পার মিনিট। এটা দিয়ে মনে রাখবেন স্যার, 1 হর্স পাওয়ার সমান সমান 4500 কেজি মিটার পার কত মিনিট। ওকে, এখন যদি স্যার আমাদের যদি বলতো স্যার অশ্বক্ষমতা কত বা হর্স পাওয়ার কত, অঙ্ক কোয়ালিটি কিন্তু সব সেম। এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের উদাহরণ 2-এ পাবেন, ঠিক আছে, বইয়ের উদাহরণ 2-এ পাবেন। তখন কিন্তু স্যার এখান থেকে কিন্তু আর এই জের মানটা আর এখানে আর সরাসরি জে না লিখে লিখতাম 4500, সরাসরি কত লিখলাম স্যার, এখানে 4500 লিখে দিতাম, ঠিক আছে, 4500 লিখে দিতাম এখানে সরাসরি। তখন শুধুমাত্র 4500 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যেত। তাহলে 0.01091 ইন্টু কত 15,000 ইন্টু 1696 দশমিক কত 46 সমান ভাগ কত 4500, ঠিক আছে। তখন অ্যান্সার পেতো কত 61.69। তখন এটা হইতো স্যার কেজি মিটার, এই যে এটা হইতো, হ্যাঁ, কেজি মিটার পার মিনিট। আমি আবারও কথাটা ভালো করে বলি, যদি স্যার তাপমাত্রা বের করতে বলে তাহলে এখানে ভাগ হবে কত 427 দ্বারা, আর যদি হর্স পাওয়ারের মান বের করতে বলে তাহলে ভাগ হবে কত 4500 দ্বারা, ঠিক আছে। তাহলে এই অধ্যায় ছিল এই অঙ্ক। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।